এসেছো তাহলে? মাথা নিচু করে রাফু। সকালে আসার কথা, এখন বিকেল প্রায়। সাবিনা আবার বলল, মাথা নিচু করতে হবে না, এখন ওর সঙ্গী হয়ে থাকো কিছু সময়। মুখ খুলে রাফু। আমি ওর সারা জীবন পাশে থাকতে চাই। তা দেখা যাবে সময় হলে, আপাতত সঙ্গ দিলেই হবে। আপনি কি বের হবেন এখন? হ্যাঁ, একটু কাজ আছে বাহিরে। কাজটা কি অত জরুরি? না, ততটাও না। তাহলে আজ বাইরে যেতে হবে না। কেন? অবাক হয়ে সাবিনা রাফুর পকেট থেকে কিছু টাকা বের করে সাবিনার হাতে দেয় আর বলল, আমি এখন আজ মিমকে বিয়ে করতে চাই, আপনি ব্যবস্থা করুন। কিন্তু মিম কি রাজি হবে? মিমের সাথে আমি কথা বলছি, আপনি দেখুন একটু। আচ্ছা। বলে সাবিনা বাসার বাইরে গেছিল কেনাকাটা করতে। রাফু মিমের রুমে ঢুকে বিছানায় বসে আছে মিম। ফ্লোরে বসে মিমের হাত ধরে আছে রাফু। রাফুর দুহাত মিমের হাত দুটো নিয়ে শক্ত করে ধরে আছে। মিম কিছু বলছে না। পকেট থেকে একটা রিং বের করে মিমের হাতে দেয় আর বলল, রাফু, আমার মায়ের রিং এটা, তার ছেলের স্ত্রীর জন্য রেখেছিল, খুব শখ করে বানিয়েছিল মা। দুর্ভাগ্যবশত 7 বছর বয়স যখন আমার, তখন মা আমাকে ছেড়ে চলে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করে। সহ্য হয় না আমার। আমি অন্ধকার জগতে চলে যাই আস্তে আস্তে। 14 বছরে যখন আমি, তখন দুটো খুন করি। তারা আমার মায়ের হত্যাকারী ছিল। খুব নৃশংসভাবে হত্যা করেছিলাম তাদের। রাফসান থেকে রাফু হই, বাবার আদর থেকে বঞ্চিত, মায়ের মমতা হারিয়ে একটি পাথরে পরিণত হই। অন্ধকারের জগতে এক হিংস্র জানোয়ারের মতো পরিচয় হয়ে উঠি। এখন আমার মৃত্যুর অপেক্ষা। কখন যে শত্রুর বুলেট বুক চিরে বের হয়ে যায় সে আতঙ্কে থাকছি। কিন্তু যখন তুমি এলে আমার জীবনে, সবকিছু কেমন যেন পাল্টে দিয়েছে। আমি এখন রক্তে ভয় পাই, থরথর করে কাঁপে হাত। একটু শখের ছোঁয়া পেতে চাই। তুমি ছাড়া এখন আর কেউ নেই আমার। মায়ের এই রিং ছাড়া আর কিছুই নেই আমার। তোমাকে দেবার মতো আর কিছুই নেই আমার। আজ একটা চাকরি পেয়েছি নিজের পরিচয় গোপন করে। মাসিক বেতন 90,000 বেতন। মনে করি দুজনে চলা যাবে। যদি তোমার আরো চাই তাহলে সমস্যা নেই, সেটা দেওয়ার সামর্থ্য আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামে রাফু। মিমের হাত দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে আবার বলে, তোমাকে আর দূরে রাখতে চাই না মিম। সাবিনা আপু আর থাকতে পারছে না এখানে। দূরের আত্মীয়রাও আর খোঁজ নিচ্ছে না তোমার। তাই তোমাকে আপন করে পেতে চাই। বাবার থেকে রিংটা আজ চেয়ে নিয়ে আসছি। কাজী অফিসে গিয়ে দুজনের বন্ধন পবিত্র করে ফেলি। তোমাকে জোর করার মতো শক্তি নেই। ভালোবাসার জোরে এতটুকু বলছি, চলো বিয়ে করি আজ, এখনই। মিম কথা বলছে না। হাত থেকে রিংটা ফিরিয়ে দিয়েছে রাফুর হাতে। হতাশ রাফু, কি করবে এখন? এক ঝাঁক মেঘ জড়ো হয় রাফুর মনে। মাথা ঠেকিয়ে রাখে মিমের কোলে। হালকা করে চুলগুলো টেনে দিচ্ছে মিম। বিষণ্ণ রাফুর মন। তার কোল থেকে রাফুর মাথা সরিয়ে হাত বাড়িয়ে দেয় রাফুর দিকে। পরিয়ে দিবে না, নাকি হাতের মুঠোয় রেখে দিবে? স্তব্ধ রাফু। সত্যি কি মিম বলছে এটা? মুচকি হাসি হেসে ফেলছে মিম। রাফুর হৃৎপিণ্ড ধুকধুক করে ড্রাম বাজানোর মতো লাফাচ্ছে। মিম বলল, তো হৃৎপিণ্ড যে বাহির হয়ে আসবে, তাড়াতাড়ি পরিয়ে দাও। রাফুর হাত কাঁপছে, তবুও শক্ত করে মিমকে রিং পরিয়ে বুকে জড়িয়ে নেয়। এক পৃথিবীর সুখ আজ দুজনের মনে। ঠোঁটে ঠোঁট মিশতেই কাশি দিয়ে ওঠে সাবিনা। সরে আসে দুজন। সাবিনা বলল, তাহলে তোমরা প্রস্তুত? কাজী ডাকবো? মিম চুপ হয়ে গেছে। রাফু বলল, আপু, আপনাকে তো বলছে। আর বাসর ঘর কোথায় সাজাবেন? তখন মিম বলে উঠল, আপু, তুমি আমার রুমেই বাসর সাজাবা। আর মিস্টার রাফসান, আপনিও আজ থেকে আমার বাসায় থাকবেন। আপনি আপনার মেসে থাকতে পারবেন না। আমি আপনার মেসে থাকতে পারবো না। রাফু হাসছে। সাবিনা আপু কাজী অফিসে ফোন করে আসতে বলল তাকে। রাফুর বন্ধুরা ফুলের ব্যবস্থা করে রেখেছে আগেই, শুধু ফোনের অপেক্ষাই করছিল। রাফুর ফোন পাওয়া মাত্রই তারাও চলে আসছে। বিউটি পার্লার থেকে লোক আনা হয়েছে। সমস্ত বাসা সাজাতে সাজাতে রাত তখন 9টা বাজে। সাবিনার মা বাবা এসেছে। মিমের মেজ মামা মামি হন তারা। মিমের এমন সিদ্ধান্ত তারা অমত ছিল,
কিন্তু ওর জেদ হলো, এক কথা বলে দিল তাদের। তোমরা তো এমনিতেই আমাকে উটকো ঝামেলা ভাবো, তোমাদের মতের প্রয়োজন নেই আমার, শুধু জানানোর প্রয়োজন ছিল তাই জানিয়েছি। সাবিনা কিছু বলেনি আজ, কিছু বললে হয়তো ঝামেলা বাঁধত, কিন্তু সে চায়নি ঝামেলা বাঁধাতে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেলেন, সাবিনা তার মা বাবা একে একে চলে গেলেন। ওদের একা রেখে সাময়িক খাওয়া দাওয়ার জন্য হোটেলে থেকেই খাবার আনা হয়েছে। নর্মাল একটা শাড়িতেই বিয়ে হয়েছে মিমের। তার শখ নেই সুন্দর করে সাজবার, তার স্বপ্ন তার ভালোবাসার মানুষ তার পাশেই থাকুক। সেজেগুজে যদি ভালোবাসার মানুষটাকে না পায় তাহলে সে সাজগোজ করার মূল্যই নেই। যদিও সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে, তার মন চায়নি ভারী গহনা শাড়ি পরে বসে থাকতে। তবে তার রুমটা ফুলে ভরিয়ে সাজিয়েছে সাবিনা। ফুলের গন্ধে মাতাল হয়েছে মিম। রাত তখন 12টা। সবাই চলে যাওয়ার পর দুজন সম্পূর্ণ রুমে। কেউ কারো আসার জন্য অপেক্ষা করে না, দুজন দুজনের কথা বলার জন্য অপেক্ষা করে। এক খাটে বসে থেকেও দুজন নিশ্চুপ। রাফু একবার ভাবে, ছুঁয়ে দিই তাকে। সাহস করে ওঠা হয় না আর রাফুর। ভালোবাসি পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েও তার উপর জোর প্রয়োগ করা অন্যায়। স্বামীর অধিকার দুজনের সম্মতিতেই। মিমের হাতটা শক্ত করে ধরে ফেলল রাফু। এর আগেও হাত ধরেছে, নরম ঠোঁটে ক্লান্তির ছোঁয়া ছুঁয়েছে, তবুও আজ অন্যরকম লাগছে। আনমনে মিম বলল, ভয় করছে খুব, অন্ধকারে নিঃশ্বাস আটকে আসছে আমার। কি বলছো? আলো জ্বালিয়ে দিই। মিম বলল। আমার ভয় কাটবে না এই আলোয়। নিঃশব্দে খাটের একপাশে বসে রাফু, হাতটা তখন ধরে আছে, ভিতরের পুরুষত্ব নাড়া দিচ্ছে, বারবার ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত টানছে। মনোবল কঠোর রাফুর, দৈহিক পরিবর্তন হলেও মনকে সান্ত্বনা রাখছে। নরম কণ্ঠে রাফু বলল, দেখি আমার গুণবতী বউর কি হয়েছে। হালকা করে গাল ছুঁয়েছে রাফু। ঠোঁট দুটো আজ শক্ত মনে হচ্ছে, হালকা মোটা চামড়ায় আবৃত হয়েছে ক্ষণিকের জন্য। রাফুর বুড়ো আঙুল হালকা কামড় দিয়ে বলল, মিম। চাঁদ দেখবো, ভরা পূর্ণিমার চাঁদ। এখন চা দেখবে? এই সময় নষ্ট করতে নেই। বিজ্ঞান মানুষেরা বলেছেন মানুষের সবচেয়ে মধুর সময় হলো বাসর রাত। এই সময় একটু নষ্ট করতে নেই। তোমার বিজ্ঞ মানুষ কারা শুনি? মাথা চুলকাচ্ছে রাফু। কি বলবে এখন? মিম জেদ ধরেছে চাঁদ দেখবে। তার খামখেয়ালি মেজাজ খারাপ করার মোটেও ইচ্ছে নেই রাফুর। কোমরে হাত দিতেই কাঁপুনি দিয়ে ওঠে মিম। চোখ বুঝতেই অনুভব করে মিম রাফুর কোলে। বুকের ওপর মাথা রাখে পরম সুখে। আকাশ জুড়ে সাদা মেঘের রাজ, ফুল ফুটেছে চাঁদ হয়ে। ভ্যাপসা মেঘের উড়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে মিম। রাফু মিমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে ছাদে, পা গুছিয়ে বসে আছে মিম। মিম চাঁদ দেখছে আর রাফু মিমকে। ঠোঁটের নিচে ছোট্ট তিলটা জল করছে মিমের। রাফুর হাত বাধা মানছে না, আস্তে করে নরম ঠোঁটে টেনে দিচ্ছে। কিছু বলছে না মিম, চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদের চারদিকে 2 ফুট উঁচু দেওয়াল। দুজন শুয়ে থাকলেও চারপাশ থেকে কেউ টের পাবে না। তখন মধ্যরাত প্রায়, ঘুমের শহর। হালকা করে টেনে মিমকে এক করে ফেলে রাফুর দেহ। চাঁদ মুখ লুকায় কালো মেঘে। দুজন সুখী মানুষের সুখের সাগরে নৌকা বয়ে চাঁদ উকি দেয়নি। বিছানায় শুয়ে আছে দুজন ক্লান্ত শরীরে। মিমের পাগলামি আবার শুরু। মাথা উঠিয়ে রাফুর দিকে তাকিয়ে বলল, আইসক্রিম খাবো। হাঁ করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। জোর কণ্ঠে বলল রাফু, তুমি কি পাগল নাকি? ইস, পাগল না, যাও আইসক্রিম খাবো। পারবো না। পারবা না? না, পারবো না। আচ্ছা, তুমি আবার আমার কাছে এসো, পারলে তখন দেখাবো। আচ্ছা, আমি যাচ্ছি। এই তো সোনা বটটা আমার। রাগে গজগজ করতে করতে একটা গেঞ্জি গায়ে জড়াচ্ছিল, তখন মিম বলল, গেঞ্জি পরে যাও কোথায়? তোমাকে উদ্ধার করতে। মুখে হাত দিয়ে খুক খুক করে হেসে দেয় মিম। রাফু চিন্তা করে মেয়েটার ভয়ঙ্কর রূপ বের হচ্ছে আস্তে আস্তে। আগে বলেছিল বিশ্বাস করিনি, এখন বুঝতে পারছি মেয়েটা কতটা বদমাশ। রুম থেকে বের হবে তখনই মিম রাফুকে ডাক দেয়। এই শুনছো? হ্যাঁ, বলো। তুমি বাহিরে যাচ্ছ? আমি একা একা ভয় পাবো তো। কেন? আইসক্রিম খাবে না? আনতে চাচ্ছি। আইসক্রিম আনতে বাইরে যেতে হবে কেন? এত রাতে তোমাকে কে দিয়ে যাবে আইসক্রিম শুনি? মিস্টার মাস্তান এনে দিবে। মস্করা করবে না। যাচ্ছি আমি। এই কোথায় যাচ্ছ?
তোমার মাথায়? আইসক্রিম তো ফ্রিজেই আছে। মুখে হাত দিয়ে ফেলে মিম। রাফুর রক্তচক্ষু করে তাকিয়ে আছে মিমের দিকে। আল্লাহ, মেয়েটা আমাকে মেরেই ফেলবে। তোমাকে তো আস্তে আস্তে মারবো। তবে দেখাচ্ছি। বলে রুমের দরজা আটকে দেয় রাফু। সকাল তখন 9টা বাজে। ঘুম ঘুম চোখে চারিদিকে তাকাচ্ছে রাফু। মিম নেই পাশে। দরজার সামনেই দাঁড়িয়ে আছে শহীদ, রাফুর বাবা। সকল ক্লান্তি মুহূর্তেই হারিয়ে গেছে। কোনো রকমে বিছানার উপর বসেই বলল। মিম কোথায়? বাবা তখন বলল। তুই বিয়ে করছিস, একবার জানানোর প্রয়োজন মনে করলি না? মিম কোথায় সেটা জিজ্ঞেস করছি আমি। বাবা রাফুর সামনে এগোতে এগোতে বলল। তুই নিজেকে কি মনে করিস, হ্যাঁ? এতিম মনে করে মাহারা এক এতিম। তোর সুখের জন্য দ্বিতীয় বিয়ে করি? আমার সুখ চাইলে দ্বিতীয় বিয়ে করতে না বাবা, আমি তোমার সঙ্গে চেয়েছিলাম। যাই হোক, বাসায় চল। আমার বাসা তো এটাই এখন। ঘর জামাই থাকবি এখানে? নিজেকে বেচে দিচ্ছিস রাফু, ভাবতেও অবাক লাগছে। সরি বাবা, ঘর জামাই সে থাকে যে নিজের ঘরে থেকেও বউয়ের গোলাম হয়ে থাকে, যেমন তুমি। আমি তো ইচ্ছে স্বাধীন। তুই কি ভাবছিস অন্ধকার জগৎ তোকে বাঁচতে দেবে? সেটা তোমার দায়িত্ব। বাঁচানো হলে আমি রাফু তা গোপন রাখবে, দেখবে আমার জীবনটা সুন্দর হবে। তোর মা দুপুরের খাবারের জন্য তোদের ডেকেছে। আমার মা নেই, তুমি চলে যাও। কথাটা বলেই চুপ হয়ে যায় রাফু। নতুন শাড়ি গহনা পরে নতুন করে বউ সেজেছে মিম। কি হলো, তুমি যাবে না? বাবা এসেছেন আমাদের নিতে। আমি যাচ্ছি না। তুমি যাবা না মানে? চুপ করে থাকে রাফু। তখন বাবা বলল। মা, আমি বলেছি ওর যে দেহ আটকে আছে। বাবা কি বলছেন? যা শুনতে পাচ্ছ তাই। আচ্ছা, তোমার যেতে হবে না, আমি বাবার সাথে যাচ্ছি। রাফু দ্বিতীয় কথা বলল না, মিমকে যেতে বাধাও দেয়নি। দেখে আসুক নরক। বাসার নিচেই কালো রঙের 4-5টা গাড়ি। একই রকম গাড়ি, এক মডেলে এক নামের প্লেট। রাফুর বাবা মুচকি হেসে বলল। মা, এটা নিরাপদ ওর জন্য। মিম বুঝতে পারেনি এখনো রাফুর বাবা কত বড় গ্যাংস্টার। তার বিপদ যে প্রতি পদে পদে। গাড়ি চলছে, একটি করে গাড়ি সামনে পিছে করছে। হঠাৎ করেই কালো রঙের বাইক তাদের পাশে তাল মিলিয়ে চলছে। কালো কাপড়ে মুখ বাঁধা, সানগ্লাস চোখে, পিঠে বাঁধা দুটো তলোয়ার। রাফুর বাবা বলল। আমার ছেলেটা তোমাকে সত্যি খুব ভালোবাসে, সং দিও সবসময়। মিম আশ্বাস দেয় তার বাবাকে, কখনো ছেড়ে যাবে না রাফুকে। সামনেই উঁচু দেওয়ালে বাঁধানো একটি বাড়ি। চারপাশে নিস্তব্ধ, হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকশো গার্ড। মিম ঘাবড়ে আছে। রাফুর বাবা বলল। নিরাপত্তা মা, কখন কি হয়ে যায় কে জানে, তাই একটু আধটু। মিমের মুখে কথা নেই, চুপচাপ বসে আছে। বাড়ির ভেতরে গাড়ি প্রবেশ করতেই চমকে ওঠে মিম। বাড়ির সামনের খালি জায়গায় ছোট্ট ফুলের বাগান, কত সুন্দর করে সাজানো। পাশের কালো বাইকটাও এসে ঢুকলো বাসার ভিতরে। মিম বলল। বাবা, এই বাইকটা তো তখন ছিল না। বাইকটা স্পেশাল কারো, স্পেশাল কে? তুমি নিজেই দেখে নিও। বলে গাড়ি থেকে বের হয় মিম। বাসার সবাই বাইরে চলে আসছে। রাফুর সৎমা, বাবার দ্বিতীয় বউয়ের ছোট্ট মেয়ে আরিফা আর বড় ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বন্ধু ভাবে সে, তাকে কখনো ভাই ভাবেনি রাফু। সৎমা সবার সামনে তার হাসি দেখলেও শরীর জ্বলে রাফুর। মিম তাকিয়ে আছে কালো বাইকের দিকে। কে এই স্পেশাল মানুষ? কালো কাপড়ে বাঁধা মুখ খুলেনি, তড়িঘড়ি করে বাসার ভিতরে প্রবেশ করে। বাবা, মানুষটা কে? এমন অদ্ভুতভাবে সেজেছে, তার উপর বাসার ভেতরে ঢুকে যাচ্ছে। তুমি ভুল ভাবছো মা, ওর রাগ ওর জেদ সহ্য করবে কিভাবে সেটাই ভাবছি। মানে? মিমের মাথায় কিছুই ঢুকছে না। রাফুর বাবা বলল। ছেলেটা আজ 12 বছর পর এই বাসায় ঢুকেছে, শুধু তোমার জন্য। ধন্যবাদ মা। আর ছেলেটা আর কেউ না, রাফু নিজে। মিমের কাছে সবকিছুই গোলমেলে লাগছে, তবু নতুন বউ হিসেবে কিছু বলতে পারছে না। বাড়ির সকল মানুষ আজ নতুন উৎসবে মেতেছে। মিমকে নিয়ে ব্যস্ত সবাই। এরই মধ্যে রাফু এসে বলল। দেখুন আন্টি, আমি এখানে থাকতে আসিনি। মিমির শখ হয়েছে, আমার বাবার নিমন্ত্রণ গ্রহণ করে এসেছে বলে এসেছি। রাফুর সৎ মায়ের মন কালো হয়ে গেছে। আনমনে বলল।
12 বছর পর এলে, একটু তোমার যত্ন নিতে দিও। আমি মায়ের জায়গা নিতে পারবো না, কিন্তু তুমি যে আমাকে আন্টি বলে ডাকলে, সে অধিকারে দিও একটু। নতুন বউকে নিয়ে এসেছো। রাফু দ্বিতীয় কথা বলার সুযোগ নেই। রুমে ফিরে যাচ্ছে রাফু। মিম বলল। মা, আমি একটু আর রুমটা দেখে আসি। রাফু সৎমা হলেও রাফুকে নিজের ছেলের মতোই ভাবছে, কিন্তু রাফু তাদের অবহেলা করছে। মিম রাফুর রুমে প্রবেশ করে স্তব্ধ। দেয়ালে চারপাশে রাফুর মায়ের ছবি টাঙানো। মন খারাপ করে আছে রাফু। মিম পাশে বসে রাফু তখন বলে। আমার মা খুন হয়েছিল। শক্ত করে রাফুর কাঁধ চেপে ধরে মিম। হঠাৎ বাহিরে গোলাগুলির শব্দ, হামলা হয়েছে। চারিদিকে হইচই বেঁধে গেছে। ধাই ধাই করে বুলেটের আঘাতে বাঁধ ভেঙে যাচ্ছে। শহীদ হাসানের বাড়ির গার্ডগুলো মাটিতে লুটিয়ে পড়ছে একে একে। মিমকে নিয়ে মাঝের রুমে চলে আসে রাফু। আব্দুল্লাহও তার মায়ের সাথে দাঁড়িয়ে মিমকে ওর মায়ের সাথে যেতে বলে। রুমের মূল দেওয়ালে ঝোলানো রাফুর মায়ের ছবি সরাতেই একটা গোলাকার সুইচ বেরিয়ে আসে। অবাক হয়ে তাকিয়ে আছে আব্দুল্লাহ। সে নিজেও জানে না এখানে কি ছিল। পিনকোড দিতেই কচকচ করে শব্দ হয়ে পিছন থেকে দোতলায় ওঠার সিঁড়িটা উপরে উঠে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে গুপ্ত ঘর। ঘরের সকল মেয়ে সদস্যের ভিতরে পাঠানো হয়। সোফা সেটের নিচে সব অস্ত্র রাখা। আব্দুল্লাহ একটা স্নাইপার নেয়, রাফুর হাতে দেয় একটা। দোতলায় উঠে তাক করে দূর নিশানায়। অন্ধকার জগতের ছায়া আবার পড়েছে ওর দেহে। বাসার সামনের ভাগ থেকে হামলা করছে তারা। প্ল্যানিং করার দুর্বল বোঝা যাচ্ছে। এতক্ষণে শহীদ হাসানের গ্যাংয়ের সদস্যদের খবর হয়ে গেছে। হামলা হয়েছে বসের বাসায়। ছুটে আসছে তারা। রাফু আব্দুল্লাহকে বলল। আমাকে কাভার কর, আমি নামলাম। বলেই স্নাইপার রেখে একটা মেশিন গান হাতে নিয়ে বেরিয়ে পড়ে। সামনে যে আসছে তছনছ করে ফেলছে। পেছনে আব্দুল্লাহ স্নাইপার দিয়ে কভার করছে রাফুকে। হঠাৎ রাফুর মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে রাফুর দলের গার্ড। একজন হতবাক হয়ে যায় রাফু। সে গার্ড বলে। এতদিন তোর অপেক্ষায় ছিলাম। আব্দুল্লাহ গার্ডের দিকে স্নাইপার নিশানা তাক করতেই হাতের ইশারায় ওকে থামিয়ে দিল রাফু। গার্ড মোবাইল বের করে কাউকে ফোন করে বলল। বস, রাফুর মাথায় পিস্তল ঠেকিয়ে আছি। কত দিবেন ওর মাথার মূল্য? রাফু হাসছে। নিজের মাথার মূল নির্ধারণ করতে গিয়ে ভুলে গেছে সে কার মাথার দিকে পিস্তল তাক করিয়ে রেখেছে। হাতের ইশারায় স্নাইপারের 4 ইঞ্চি বুলেট থলিয়ে গেছে গার্ডের মাথা। রক্তে মেখে গেছে রাফুর মুখ। ফোনটা হাতে নিয়েই রাফু বলল। রাফু বলছি, আমার মূল্য শুধু আমাকে দিয়ে মেটানো যাবে। তুই কোন দেশের আলু রে? ফোনের ওপাশ থেকে উত্তর আসে না। একটানে পানির গ্লাস শেষ করার শব্দ আসে। রাফু আবার বলল। আমার পরিবারের দিকে দ্বিতীয়বার যদি চোখ তুলে তাকিয়েছিস না, তোর চোখ তুলে তোর পিছনে ঢুকিয়ে দেব। মনে রাখিস, এই পরিবারের দুটো মাল পয়দা করে রেখেছে শহীদ, তোদের মতো চুনিপুরি দেখে নেবার জন্যে। বলতেই ফোন ডিসকানেক্ট হয়ে যায়। রাফুর দলের লোকগুলো ঘেরাও করে ফেলে তাদের। গোলাগুলি বন্ধ তখন। রাফুর বাবা উত্তেজিত বলতেছিল। কার এত বড় সাহস আমার পরিবারের উপর হামলা করে? কার সাহস? মিম ঘাবড়ে আছে। বেশি নেই মুখ ধুয়ে নেয় রাফু। মিমের হাতটা শক্ত করে ধরে আছে আব্দুল্লাহর মা। মিম, এদিকে আসো। ডাক দেয় রাফু। মিমের পাশে এসে দাঁড়াতেই রাফু বলল। দ্য ব্ল্যাক ড্রাগন পরিবারের প্রতিষ্ঠাতা শহীদ আমার জন্মদাতা মিসেস শহীদ, তার পরিবার। দেয়ালে ঝোলানো মায়ের ছবি দেখছো না? আমার গর্ভধারিণী মা। তাকে খুন করা হয়েছে, তা তো বলছিলাম তোমাকে। আজ সবার সামনে কথাটা বলছি। রাফু, এসব কেন? রাফুর কথার মাঝে ওর বাবা কথা বলে ওঠে। সত্যিটা ওকে জানতে হবে। ওর সাথে বাকিটা জীবন যে কাটানো বাকি। তোমার মতো বউ রাজুল মুখ লুকিয়ে থাকার ছেলে নই আমি। রাফু, কি বলছো এসব? চুপ করুন আন্টি, সত্যিটা আপনিও জানেন না, জানতে হবে আপনাদের। মনে আছে আন্টি, আপনার বাবা এক দুর্ঘটনায় মারা যায়। সেটা মিস্টার শহীদের গাড়ি ছিল, যেটা আপনার 2 ভাই বুঝতে পেরেছিল। তারা হামলা করে মিস্টার শহীদের উপর। দুর্ভাগ্যবশত তার সাথে আমার মাও ছিল। তার কিছু হয়নি। মায়ের দেহ দুখণ্ড হয়ে পড়েছিল রাস্তায়। কেউ এগিয়ে আসেনি। গাড়িতে বসে এসব ঘটনা নিজ চোখে দেখেছি। বয়স তখন মাত্র 9 ছিল। কিছুই করতে পারিনি। আমার কাছে যে তলোয়ার দুটো দেখেন,
এ দুটো দিয়েই আমি আপনার ভাইদের হত্যা করে মায়ের প্রতিশোধ নিয়েছি। তলোয়ার দুটো আপনার কাছেই রাখুন, আপনাদের আমানত। আজ আমি মিমের সামনে এসব বলছি কেন জানেন? মিমের সত্যিটা জানা দরকার। দ্বিতীয়বারের নরকে আসার নাম যেন মুখে না আনে, তার জন্য আমি এ জগতের বাইরে চলে আসছি। শুধু মিমের জন্য এই বাসায় এসেছি। আল্লাহ হাফেজ। চলো মিম। মিমের হাতটা শক্ত করে ধরে রাফু চোখ খোলা রেখে কালো কাপড়ে বেঁধে দেয় মুখ। বাহিরে শকুনের চেয়ে আছে কে বের হয় তা দেখার জন্য। যে বাইকে এসেছিল তাতেই চলে গেছে রাফু। লন্ডভন্ড হয়ে আছে চারিদিকে। রাত তখন 2টো। মিমের চোখে আতঙ্ক। সারাদিনে কি দেখেছে তা ভুলতে পারছে না। রাফুর সাথে কথা বলতেও বুক কাঁপছে ওর। মিমের হাতে হাত রাখে রাফু, শান্ত কণ্ঠে বলে, আমি অন্ধকার থেকে ফিরে আসছি মিম। আমি সে জগতে ফিরতে চাইনি। তুমি বরং নিজ ইচ্ছেতেই গেছো এমন জায়গায় যেখানে নরকের চাইতেও কষ্টের। মৃত্যু সবসময় হাতের মুঠোয় থাকে। তুমি নিশ্চয়ই দেখছো সবকিছু। ছেড়ে চলে এসেছি আমি। আমার শুধু তুমি চাই। আজ চলে যাব অনেক দূরে। তুমি আর আমি থাকবো না কেউ। কেউ আমাদের চিনবে না। এমন জায়গায় চলে যাব। তবু আমি একটা তুমি চাই। মিম কিছু বলছে না। রাফুর চোখে পানি ঝরছে। মিম বসা থেকে উঠে নিজের লাগেজ গোছানো শুরু করে। চোখ মুছে মিম বলল, কি হলো, তোমার কিছু লাগবে না? গুছিয়ে নাও। রাফুর মুখে স্বস্তির হাসি। মিম আবার বলল, তুমি হাসতেও পারো, আমি তো আজ দেখলাম। রাফু কিছু বলল না। নগদ টাকা আর কিছু জামা কাপড় গুছিয়ে রওনা হলো তারা অচেনা গন্তব্যে। বাসা থেকে মিমের গাড়ি নিয়ে বের হয় তারা। বাসার বাইরেই শকুনের মতো নজর পেতে রেখেছিল রিফাত আর আশিক। রাফুর গাড়ি বের হতেই আশিক ফোন করে আব্দুল্লার কাছে। বস, রাফু বের হয়ে গেছে। টেবিলের উপর জোরে আঘাত করে আব্দুল্লাহ বলল, এবার কোথায় যাবি রাফু? দিনে তো বেঁচে গেলি। নিজ বাড়িতে হামলা করেও তোকে মারতে পারিনি। এখন বাইরে বসে তোর জীবন শেষ করতেই হবে। এক জঙ্গলে শিকারী একজন থাকে। দ্বিতীয় জনের মৃত্যু সে শিকারই করতে পারে, সে রাজা হয়। হা হা হা। বস, আমরা কি পিছু নেব? হ্যাঁ, পিছনে দেখ কোথায় যায় ওরা। ওকে বস, আপনাকে আপডেট দিচ্ছি পরে। গাড়ি চলছে অচেনা গন্তব্যে। কোথায় যাবে দুজন কেউ জানে না। শহর থেকে বেরিয়ে আসতেই মিম বলল, এই শোনো না, হ্যাঁ বলো। আমাদের বিয়ের আজ 2য় দিন, কিন্তু আজকেই আমরা পালিয়ে যাচ্ছি। আমাদের ভালোবাসায় রোজ বাসর রাত হবে। নতুন করে নতুনভাবে রোজ বিয়ে হবে আমাদের। নতুন সকালে তোমাকে নতুন করে নিব। একটু কষ্ট করো প্লিজ। আমি আইসক্রিম খাবো। এটা বাসা নাকি? এখন আইসক্রিম পাবো কোথায়? এই যে দেখো, রাস্তার পাশে কত দোকান, একটা থেকে নিয়ে দাও। ঠান্ডা লাগবে তো তোমার? আমার ঠান্ডা লাগলে তোমাকে জড়িয়ে রাখবো, তুমি গরম হলে আমার ঠান্ডা চলে যাবে। তুমি বাচ্চাদের মতো করো কেন? এ এই দেখো, আমার সব দাঁত উঠে গেছে, এখন বাচ্চা নয় আমি। পাগলি একটা। বলে রাস্তার সাইডে গাড়ি থামিয়ে মিমের জন্য একটা আইসক্রিম নিয়ে আসে। মিমের হাতে আইসক্রিম দিতেই মিম রাফুর হাত ধরে এক টানে ওর উপর নিয়ে আসে। রাফুর অর্ধেক গাড়ির ভেতর আর অর্ধেক মিমের উপর। নিঃশ্বাসে নিঃশ্বাস মিলছে দুজনার। মিম বলে উঠল, চলো হানিমুনে যাই, কক্সবাজার, তুমি আর আমি সমুদ্র। মিমের ঠোঁট রাফুর ঠোঁট ভিজিয়ে বলল রাফু, চলেন মহারানী, আপনার যা হুকুম রাজা তা পালন করবে। আপনি খুশি তো পুরো দুনিয়া সুন্দর। হয়েছে, গাড়ি চালান। রাতের কিছুটা সময় কুমিল্লার এক হোটেলের সামনে গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া করে গাড়ির মধ্যেই ঘুমিয়ে থাকে ওরা। রাফুর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে তারা। সকালে আবার রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে। সন্ধ্যা তখন। কক্সবাজারে পৌঁছে হোটেলের রুম বুক করে ফ্রেশ হয়ে নেয় দুজন। রিফাত আশিক ওদের পিছু নিয়ে পৌঁছে যায় কক্সবাজারে। আব্দুল্লাহকে ফোন করে জানিয়ে দেয় ওরা কক্সবাজারে আছে। আব্দুল্লাহ আর দেরি করে না। রাতের ফ্লাইট ধরে চলে যায় কক্সবাজারে। সমুদ্রের তীরে লোকজন কমছে ধীরে ধীরে। মিম আর রাফু হাঁটছে। সমুদ্রের ঢেউয়ের শব্দ তাদের মুগ্ধ করছে। তীব্র বাতাসে চুলগুলো এলোমেলো হচ্ছে মিমের। পাশেই টুরিস্টদের বসার জন্য বেঞ্চ রাখা। ঘন্টা হিসাবে ভাড়া নেয় তারা। রাফু বসছে, মিম দাঁড়িয়ে আছে। বাতাসে নিজেকে হারাচ্ছে। আসক্ত হচ্ছে রাফু, মিমের আসক্ত। কোমর ধরে বসিয়ে ফেলে রাফুর কোলে। ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলে কানের পাশে মুখ নিয়ে বলে রাফু, ম্যাডাম, রুমে চলি? জি না, আমি এখানেই ভালো আছি। রুমে গেলে
থমকে গেছে মিম। রাফুর হাত থেকে ছুটতে চাইছে, পারছে না। চুলের ঘানে ডুব দিচ্ছে রাফু মিমের গভীরে। তীব্র বাতাস, সাগরে অদৃশ্য শব্দে নেশাগ্রস্ত রাফু। মিমের ভালোই লাগছে সব মিলিয়ে। দূর থেকে তাদের দেখছে রিফাত। শরীরের তার প্রতি রাগ বুদবুদ করে ফুটছে। হাতের ছুরিটা শক্ত করে ধরে বলছে, আশিক মন চাচ্ছে ওকে এখনই শেষ করে ফেলি। ভাই শান্ত হন, আবদুল্লাহ ভাই আসুক, তারপর না হয় খুনটা আপনি করলেন, দোষটা আবদুল্লাহ ভাইয়ের ওপর চাপিয়ে দিবেন। হ্যাঁ এটা ঠিক, সাপও মরলো লাঠিও ভাঙলো না। এটা ভেবেই ফিরে গেছে রিফাত আর আশিক। মিমকে কাছে টেনে নিয়ে রাফু। নিস্তব্ধ সমুদ্রের তীরে কেউ নেই ওদের বিরক্ত করার জন্য। দু এক জোড়া লাভ বাইট রাফুর মতনই তার লাইফ লাইনের জড়িয়ে হাঁটছে। ওই আমি ভিজবো। হঠাৎ বলে উঠল মিম। রাফুর তো চোখ লাল হয়ে যাচ্ছে মেয়েটার পাগলামি দেখে। কি বলছো আবার বলো তো? রাফুর কথা শুনে মিম একটু থমকে যায়। এত রাতে যতই পাগলামি করুক না কেন, মিমকে সমুদ্রে ভিজতে দিবে না রাফু। না মানে পা ভেজাবো সমুদ্রের ঢেউয়ে। না, ভেজাতে হবে না। প্লিজ। বলেই মেয়েটার হাত দুটো রাফুর দিকে বাড়িয়ে দেয়। চোখ টলমল করছে। রাফু না করলে কেঁদেই দিবে মেয়েটা, তেমন ভাব করে আছে মিম। মিমের গালে একটা টান দিয়ে বলল রাফু। পাগলি একটা। বেঞ্চ থেকে উঠতেই বেঞ্চের ভাড়া নিতে চলে আসে একজন। রাফু তাদের পাওনা মিটিয়ে জলের কাছে চলে আসে। ভেজা বালুতে পা রেখে লাফিয়ে ওঠে মিম। বাচ্চা মেয়েদের মতো ছোট ছোট লাফ দিচ্ছে সে। ছোট ছোট কাঁকড়া দেখে আতঙ্কে চিৎকার দেয়। রাফুর কোলে চড়ে বসে। পাগল মেয়েটাকে বুঝিয়ে তারপর নিচে নামায় রাফু। ঢেউয়ের শব্দ বৃদ্ধি পাচ্ছে। পানি এসে ছুঁয়ে যাচ্ছে মিমের শরীর। হিংসে হচ্ছিল রাফুর। মিমকে ছুঁয়ে যাক নিস্তব্ধ রাতে, তা শুধু রাফুরই। অন্য কিছু স্পর্শে শিহরণ জাগুক ওর দেহে, তা কখনোই মেনে নিতে পারে না রাফু। মেয়েটা লাফাতে লাফাতে অনেকটা দূরে চলে যায়। রাফু ওর পিছু পিছু আসছে। চাঁদের আলোয় সবকিছু যেন স্পষ্ট সন্ধ্যা নামার মতো। হেই সুন্দরী, উপস কি ফিগার মাইরি, চল রুম বুক করা আছে। কথাগুলো বলছে আর মিমের চারপাশে ঘুরঘুর করছে কয়েকটা ছেলে। মিম চারিদিকে তাকাচ্ছে দিশেহারা মিম। তাদের মধ্যে একটি ছেলে বলে উঠল, মামা ধর এখানে, আমাদের কেউ কিছু করতে পারবে না। বলতেই পেছন থেকে একটা ছেলে মিমকে জাপটে ধরছে। শুকুনের চাহনিতে চেয়ে আছে সামনে থাকা ছেলেগুলো। চিৎকার দিয়ে গিয়েও বাধা থেকে মুখ চেপে ধরে আরেকজন। চিৎকার দিতে গিয়েও বাধা থেকে মুখ চেপে ধরে আরেকজন। সামনে থাকা ছেলেটা মিমের দিকে এগোচ্ছে। ধাপ করে এক শব্দ, কানের ওপাশ থেকে রক্ত ছিটতে বেরিয়ে পড়ছে। হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে ছেলেটা। পেছনে দাঁড়িয়ে আছে রাফু, হাতে সমুদ্রের ভেসে আসা লোহার পাত। বসা ছেলেটার পিঠে এক ঘাত, লুটিয়ে পড়ে মাটিতে। মিমকে ছেড়ে দেয়। ছেলেগুলো দৌড়ে পালানোর চেষ্টা করলে রাফুর পিস্তল থেকে 4টা বুলেট খরচ করে 4 জনের পায়ে নিশানা। গড়াগড়ি খাচ্ছে তারা বালুর উপর। 2 জনের পায়ের নিশানা লেগেছে আর 2 জনের মস্তিষ্কে। সাথে সাথে মৃত্যু 2 জনার। ভেজা বালুর রক্তে লাল হয়ে যাচ্ছে। রাফুর রক্ত টগবগিয়ে ফুটছে। সামান্য পানি ওকে ছুঁয়েছে, তার কারণেই ওর রাগ হচ্ছিল। আর এরা তো মানুষ। পায়ে হাত দিয়ে চেপে ধরে চিৎকার করছে ছেলে দুটো। তাদের সামনে দাঁড়িয়ে রাফু, হাতে লোহার পাত। তোরা ভুল করছিস রে, ভুল মানুষের শরীরে স্পর্শ করেছিস। বলেই ওদের 2 হাতে আঘাত করা শুরু করে দেয় রাফু। আমার কলেজায় হাত দিবি তোরা, তাই না? চিৎকার করে বলছে এগুলো, আর শরীরের সমস্ত শক্তি দিয়ে ওদের আঘাত করছে। দেহের হাড়গুলো মরমর করে ভাঙছে। সেই শব্দ রাফুর কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ওদের আর্তনাদ রাফুর কানে পৌঁছাচ্ছে না। টহলকারী পুলিশ দৌড়ে আসছে ওদের চিৎকার শুনে। ঘটনাস্থলে ততক্ষণে রাফুর 2টো বুলেট ওদের দেহে চিরে বের হয়ে গেছে। পুলিশ 5টা লাশ উদ্ধার করে সেখান থেকে। কে মেরেছে প্রমাণ নেই। হোটেলে আস্তে আস্তে মিম বলল, ওদের এভাবে মারা ঠিক হয়েছে কি? তোমাকে স্পর্শ করা সেই সকল মানুষের মৃত্যু ভয়াবহ হবে। তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার। আসছে অধিকার দেখাতে। রাফুর রাগ তখনও কমেনি। বড় বড় নিঃশ্বাস ফেলছে, চোখ লাল হয়ে গেছে। মিম রাফুর দিকে তাকিয়ে একটু চুপ হয়ে গেছে। তারপর আবার বলল, আমি তো তোমারই। তুমি ছাড়া যে আমাকে স্পর্শ করবে তার হাত আমি ভেঙে দেব। শুধু হাত না, জীবনও যাবে।
হয়েছে, আর জীবন দিতে হবে না। আমি একটা রাফুকে চাই, যে রাফু এসব মারধর ছেড়ে সম্পূর্ণ আলাদা। আমি আমার জন্য মারধর ছেড়েছি, তোমার জন্য ছাড়িনি। আমার উপর অন্যায় হবে সহ্য করব, কিন্তু তোমার উপর ফুলের টোকা আসলেও আমি হিংস্র হব, কারণ তুমি স্পেশাল। কেমন স্পেশাল মিস্টার মাস্তান? রাফুর কথা বলার মোটেও ইচ্ছে নেই এখন। নিরিবিলি হোটেলের রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় ওঠে। অন্ধকার রুমে মিমের বুকে মুখ লুকিয়ে দুজন এক হয়ে যাচ্ছে সুখের সাগরে। পরদিন সকালে পুলিশে তদন্ত করছে সমুদ্রের তীরে। সমুদ্রের জলের সবকিছু সমান হয়ে গেছে, ধুয়ে গেছে সবকিছু। রিফাত সব ঘটনা শুনে স্তব্ধ। 5টা লাশ, অথচ খুনি উধাও। আশিকের আশঙ্কা খুনগুলো রাফুর হাতেই হয়েছে। সে সময় রাফুই এইখানটায় ছিল। এর মাঝে আব্দুল্লাহ এসেছে ওদের ওখানে। রিফাত আব্দুল্লাহর সামনে গিয়ে বলল, বস, গত রাতে 5 জন খুন হয়েছে এখানে। তো না, সব তা নয়, ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা বেশি হবে এখানে। তাই বলছিলাম কি, কাজটা অন্য জায়গায় করলে ভালো হয় না? ঠাস করে একটা চড় মেরে দেয় রিফাতের গালে আব্দুল্লাহ। রক্তচক্ষু করে বলল আব্দুল্লাহ, এমন সুযোগ দ্বিতীয়বার আসবে না বলে মনে হয় না। শহরে বসে রাফুর শরীরে চুল পরিমাণ আঘাত করা সম্ভব না, তাই যা করতে হবে এখানেই। পুলিশ আমি দেখে নিব। রিফাত আর কিছু বলল না। নিজের শরীরের রাগ কন্ট্রোল করে রেখেছে, শুধু সময়ের অপেক্ষা। সারাদিন রাফু আর মিম সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছে। নোনা জল শরীর ভেজাচ্ছে, ঝিনুক কোড়াচ্ছে। মিম রাফুর ফ্রেমে বন্দি করে সময়গুলো। রাত তখন 10টা। ওরা দুজন সমুদ্রের তীরে ডাবের পানি খেতে খেতে হাঁটছিল। হঠাৎই সব পুলিশ চলে যাচ্ছে সেখান থেকে। রাফু খেয়াল করেনি সেটা। হাঁটছে তারা, কল্পনা করছে তাদের ভবিষ্যৎ নিয়ে। গত রাতেও তারা তাদের বাচ্চার নাম দিয়ে ঝগড়াও বেঁধেছে। ঝগড়া শেষ হয়েছিল এটা বলে, যদি ছেলে হয় তাহলে নাম রাখবে রাফু, আর মেয়ে হলে তার নাম মীরা হবে। দুজনের মতামত এক। জড়িয়ে ধরে আবারও ঘুমিয়ে দিয়েছে। আজ দুজন হাঁটছে সমুদ্রের তীরে। আকাশে মেঘ জমেছে, একটু হলেই কেঁদে দিবে আকাশ। মিম আকাশের কান্নাকে বৃষ্টি ভেবে উপভোগ করে। রাফুও করে, মিমের পাশে দাঁড়িয়ে। আব্দুল্লাহ আশিক আর রিফাতকে মুখে কালো কাপড়ে মুখ বেঁধে নিতে বলে। যখন দুজন দুজনার ঠোঁটে আসক্ত হবে তখনই হামলা করতে হবে। আশিকের পেছনে আয়রন রড। আশিকের কাজ শুধু রাফুর মাথায় আঘাত করে তাকে অচেতন করা। বাকি কাজটা রিফাতের কাছে ছুরি, আর আব্দুল্লার কাছে রাফুর ফেভারিট 9mm পিস্তলটা। রাত 10টার একটু বেশি। ডাবের জলে তৃষ্ণা মিটছে না রাফুর। মিমের মাথায় পেছনে হাত রেখে টেনে নেয় রাফুর কাছে। দুজনের চোখে অতৃপ্তির তৃষ্ণা। কোমল ঠোঁটে এক হতে আশিকের হাতে থাকা আয়রন রডের আঘাতে বসে পড়ে রাফু। মাথা ফেটে রক্ত ঝরছে। ঘুরিয়ে আরেকটা আঘাত। চেয়ে আছে রাফু তাদের চেহারার দিকে। কালো অন্ধকার ছায়ার মতো লাগছে। মিম রাফুকে ধরতেই আশিক মিমকেও আঘাত করে। এক আঘাত। বালিতে লুটিয়ে পড়তেই কোনো রকম উঠে দাঁড়িয়ে আশিকের গলায় টিপে ধরে। জিহ্বা বাহির করে ফেলে আশিক। রিহাতের কাছে থাকা ছুরিটা রাফুর ডান বুকে বসিয়ে দেয়। মা করে এক চিৎকার করে রাফু। সমস্ত পৃথিবী অন্ধকার। গভীর ক্ষতের সৃষ্টি হয় বুকের ডান পাশে। ছুরিটা রাফুর হাতে নিয়ে অন্ধকারেই চালিয়ে দেয়। আঘাত করে আব্দুল্লাহর হাতে। চিনচিনিয়ে রক্ত ঝরছে ওর হাত থেকে। তবুও দাঁড়িয়ে রাফু। সবশেষে আব্দুল্লাহ রাফুর বুকের ডান পাশে তার পিস্তলের একটি বুলেট চিরে ঢুকে যায়। লুটিয়ে পড়ে সমুদ্রের তীরে। সবকিছু নিস্তব্ধ। মিমের জ্ঞান নেই। অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারিয়েছে। রাফু তাকিয়ে আছে আকাশের দিকে। সমুদ্রের ঢেউ বারবার এসে শরীরে জড়িয়ে যাচ্ছে। নিশ্চুপ হয়ে গেছে। আব্দুল্লাহ ওদের নিয়ে একটু দূরে যেতেই ধাই ধাই করে আরো দুটো শব্দ হয়। রিফাতের রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে বালুতে। আশিক হতবাক হয়ে তাকিয়ে আছে। আব্দুল্লাহ বলল, শালা আমাকে ব্ল্যাকমেইল করার জন্য ভিডিও করে। বলেই রিফাতের শার্টের বোতামের মতো লুকানো ক্যামেরাটা বের করে নেয় আব্দুল্লাহ। আশিক তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ আবার বলে, যখন ভিডিও রেকর্ড হচ্ছিল তখন সবুজ রঙের বাতির সিগন্যাল ছিল, আর তাতেই আমার মাথার বাল্ব জ্বলে ওঠে। বিশ্বাসঘাতক। আশিক ভাবতেও পারেনি রিফাতের মনে এই বুদ্ধি চলছিল। আব্দুল্লাহ দ্বিতীয়বার আবার বলে,
আশিক, রিফাতের লাশ গুণ করে ফেল। তোর অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে মাল পেয়ে যাবি। শুধু গ্যাংয়ের মধ্যে কথাটা ছড়িয়ে দিবি যে একটা অ্যাক্সিডেন্টে রিফাতের হাত কেটে গেছে, আর ওই অ্যাক্সিডেন্টের পর রিফাতকে আর খুঁজে পাওয়া যায় না। ব্যাস এইটুকুই। ওকে বস, আপনি যা বলবেন তাই হবে। চলে যায় আব্দুল্লাহ। আশিক রিফাতের লাশের পেট কেটে ফেলে ওর হাতের ছুরি দিয়ে। বালি ভর্তি করে কোমরের বেল্ট খুলে শক্ত করে বেঁধে সাগরের গভীরে নিয়ে ফেলে দেয়। নিখোঁজ রিফাত। ফোন করে কয়েকজনকে খবর ছড়িয়ে দেয় আশিক, সাথে আব্দুল্লাহর শেখানো কথাগুলো। সমুদ্রের তীরে মিম রাফুকে ঘায়েল অবস্থায় পড়ে থাকতে দেখে। ওদের হাসপাতালে নিয়ে যায় কয়েকজন টুরিস্ট। কক্সবাজার ওদের চিকিৎসা দিতে না পেরে লাইফ সাপোর্টে ঢাকা নিয়ে আসা হয়। অচেনা দুজন, কেউ নেই তাদের। কত খরচ লাগবে তাদের চিকিৎসায় কেউ জানে না। ডাক্তাররা কেউ এগিয়ে আসছে না তাদের দিকে। একজন নার্স চিনতে পারে রাফুকে, যে রাফুর গ্যাং মেম্বারদের একজন। যে কোনো ঘায়েল অবস্থায় তাকেই নেওয়া হয় গোপনে আস্তানায়। চুপি চুপি ফোন করে সে শহীদ হাসানের কাছে। একদম ক্রিটিক্যাল অবস্থা রাফুর। নিঃশ্বাস চলছিল কোনো রকম কথা না ঘুরিয়ে সরাসরি সবকিছু খুলে বলে। অস্থিরতা শুরু হয় শহীদ হাসানের মনে। কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি চলে আসে হাসপাতালে। রাফুর মুখে অক্সিজেন লাগানো, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ডাক্তারি সকল রিপোর্টে সাইন করে শহীদ হাসান। পুলিশ তদন্তের জন্য আসল শহীদ হাসানকে ওখান দেখে সালাম দিয়ে চলে যায় তারা। কে আহত হয়েছে তারা জানবার বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি তারা। রাফুর অপারেশন চলছে। মিমের অবস্থাও ততটাই দুর্বল। মাথায় আঘাত করার রক্ত জমেছে সেখানে। অপারেশন করলেও কোমায় যাওয়ার সম্ভাবনা 80%। দুজনের অপারেশন চলছে দুটো রুমে। শহীদ হাসান পাগলের মতো ছুটছে এদিক সেদিক। 18 ঘন্টা অপারেশন হয় রাফুর। এ যাত্রায় বেঁচে গেছে রাফু, কিন্তু সুস্থ হতে কমপক্ষে 6 মাস লাগবে। এতদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হবে তাকে। মিমের অপারেশন হয়েছে, ডাক্তাররা কিছু বলতে পারছে না ওর অবস্থা। লাইফ সাপোর্টে রাখা হয়েছে মিমকে। বাঁচা মরা এখন মিমের কাছে। সৃষ্টিকর্তা মিমের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। শহীদ হাসান গোপনে রাফুর দেখাশোনার জন্য গ্যাংয়ে স্পেশাল একটা টিম তৈরি করে। সাধারণ নার্স ওয়ার্ড হিসেবে হাসপাতালে ঘোরাফেরা করে রাফুর নিরাপত্তার জন্য। রাফুর জ্ঞান ফিরে হাঁটতে চলতে পারছে না ও। বুকের ভেতর অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারায় বারবার। রাফু তখন জ্ঞান ছিল। শহীদ হাসান রাফুর সামনে দাঁড়িয়ে। কঠিন মানুষটির চোখেও জল থই থই করছে। রাফু বলল, গ্যাংয়ের কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি স্পষ্ট তার শরীরে ব্ল্যাক ড্রাগনের নিশানা দেখেছি। আঘাত করেছে তার শরীরে। তুই কি দেখেছিস তাদের? না, তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। কাউকে সন্দেহ করছিস? আমি কাউকে বিশ্বাস করি না, কিন্তু কারা এরা? তাহলে কিভাবে বের করবি তাদের? আমি নই, তুমি খুঁজে নিও। আমার উপরে যেদিন হামলা হয় সেদিনের আশেপাশে কেউ আহত হয়েছে কিনা। হঠাৎ শহীদ হাসান থমকে যায়। কিছু না বলে রাফুর সামনে থেকে বের হতে হতে বলছিল, আমি দেখব। শহীদ হাসানের চেহারায় বিষণ্ণের ছাপ। কেন জানি মনে হচ্ছে তার আপন কাউকে হারাতে চলেছে। দ্রুত বাসায় চলে আসে শহীদ হাসান। আব্দুল্লাহর শরীরে প্রচণ্ড জ্বর, হাতে বড়সড় ব্যান্ডেজ লাগানো। শহীদ হাসান আব্দুল্লাহর সামনে এসে বলল, কাজটা কেন করলি তুই? ও তোর ভাই হয়, তুইও আমার ছেলে। এখন আমি কাকে বাঁচাই, নাকি নিজেই মরে যাই? রাফু কি বেঁচে আছে? আঁতকে ওঠে আব্দুল্লাহ। শহীদ হাসান নরম কণ্ঠে বলল, তোর কথা রাফু জানবে না, কিন্তু তুই যদি দ্বিতীয়বার রাফুর উপর হামলা করিস তাহলে ভুলে যাব আমি তুই আমার ছেলে। রাফুর শরীরে ততটুকু শক্তি নেই। একদিন, দুদিন, 7 দিন, পুরো 3 মাস কেটে যায় রাফুর। মিমের চোখ খোলে না। নিশ্চিন্ত ঘুমিয়ে আছে সে। টোল পড়া গালটা শুকিয়ে গেছে তার। রাফুর চোখের জল পড়তে পড়তে কালো আবরণ সৃষ্টি হয়েছে। এরই মাঝে গ্যাংয়ের মধ্যে রিফাতের নিখোঁজ সংবাদ ছড়িয়ে গেছে। রাফুর কান পর্যন্ত পৌঁছেছে কথাটা। সে শুধু অপেক্ষা করছে সুস্থ হবার। মিমের কানে কানে রোজ বলতো রাফু, তোমার চোখ খোলার আগে এইসব মানুষদের এমন নিকৃষ্ট মৃত্যু দিব যেন পৃথিবীর সমস্ত মানুষ তাদের লাশ দেখে আঁতকে ওঠে। প্রার্থনা করবে এমন মৃত্যু যেন তাদের না হয়। যতটা ভয়ঙ্কর মৃত্যু হয়
তার চেয়ে বেশি ভয়ঙ্কর মৃত্যু দিব তাদের। মিমের কানে কানে রোজ বলতো রাফু। নিঃশব্দে শুনে যায় মিম। অচেতন হয়ে পড়ে আছে, চোখ মেলছে না, কানে শুনছে কিনা তাও অজানা। মিমের লম্বা চুলগুলো কেটে ফেলেছে রাফু। তার হাত দিয়ে এলোমেলো চুলগুলো আর ঠিক করে দিচ্ছে না, শুধু অপেক্ষা। সুস্থ হতেই রাফুর আত্মগোপনে রিফাতের বাসায় খোঁজ নেন। রিফাতের খোঁজ মেলেনি তাদের কাছে। শত চেষ্টা করেও বের করতে পারেনি রিফাতের খোঁজ। শুনেছি রিফাতের ছোট্ট ভাই ভার্সিটিতে পড়ে, কিন্তু কে তার ভাই সেটাই অজানা ছিল। রাফুর পরিচয় গোপন করে ভার্সিটির অ্যাডমিশন নিয়ে চলতে থাকে সময়। এক সময় বৃষ্টি থামে। মায়ের কবরের পাশে শুয়ে আছে রাফু। পাশে আরেকটি নতুন কবর, সাইমার। হতাশ রাফু, কিভাবে তাদের বের করবে সেটাই ভাবনার বিষয়। হঠাৎ রাফুর মোবাইলে একটা ফোন আসে, সিম কোম্পানির অফিসিয়াল নাম্বার থেকে। চমকে উঠে দাঁড়ায় রাফু। বাসায় এসে জামাকাপড় চেঞ্জ করে চলে যায় সিম কোম্পানির অফিসে। রিফাত যে সিম ব্যবহার করত সেই অফিস। একজন কর্মকর্তার কাছে এসে কিছু টাকা রেখে টেবিলের উপর আর বলেন, স্যার, আমার একটা সিমের মালিকের খোঁজ করতে হবে, যদি সাহায্য করতেন। সে কর্মকর্তা নরম কণ্ঠে জবাব দিল, দুঃখিত স্যার, আমরা গ্রাহকের নিজস্ব তথ্য প্রকাশ করতে পারি না। অনুগ্রহ করে একটু দেখেন, খুব জরুরি ছিল। নরম কণ্ঠে কর্মকর্তা আবারও জবাব দিল। সরি স্যার। বলতেই রাফুসের কর্মকর্তার চেয়ারে লাথি মারে। ছিটকে পড়ে চেয়ার থেকে সে। ঘাড়ে হাত রেখে একটু বাঁকিয়ে বলতে লাগলো রাফু, শালা, তোর কানে কথা যায় না? ভদ্রভাবে বলছিস, শুনছিস না? দাঁড়া, সোজা হয়ে দাঁড়িয়ে টেবিলে আস। অফিসের সকলে রাফুর দিকে তাকিয়ে আছে। একজন পুলিশকে ফোন করেছে। রাফুর পেছনে গুজে রাখা পিস্তলটা টেবিলের উপর রাখতেই থরথর করে কাঁপতে শুরু করে সেখানকার কর্মকর্তারা। রাফু আবার বলে, আমার কাজ করে দিবি নাকি জীবন থেকে হাত ধুয়ে ফেলবি? সরি, আমি দেখছি। কর্মকর্তাটা চেয়ার টেনে রাফুর সামনে এনে বলে, বসেন স্যার, আমি কাজটা করে দিচ্ছি। কম্পিউটারের সামনে দাঁড়িয়ে কিবোর্ডে সার্চ করে রানিং নাম্বার পেল না, রিফাতের নাম্বার। কর্মকর্তা বলল, স্যার, এই নাম্বার এখন আর চলছে না। বন্ধ হয়েছে কতদিন হলো? ওয়েট স্যার, দেখছি। বলে কর্মকর্তা আবারও মনোযোগ দেয় কাজে। কিছুক্ষণ পরে বলল সে, স্যার, এটা 2 বছর আগে বন্ধ হয়ে গেছে। লোকেশন কোথায়? রাফুর কথা শেষ না হতেই পুলিশের দুটো গাড়ি এসে অফিস চারপাশ ঘেরাও করে রাখে। সাব ইন্সপেক্টর হুমায়ুন কবির অফিসে ভেতরে ঢুকে। সামনেই রাফু, টেবিলের উপর পিস্তল রাখা, মুখ ঘোরানো অন্যদিকে। রাফুর মাথায় হুমায়ুন কবিরের পিস্তলের নলটা ওর মাথায় ঠেকিয়ে বলল, আমার এলাকায় মাস্তানি চলবে না। মাথা না ঘুরেই রাফু বলল, আমার সামনে পুলিশের আইন চলবে না। পিছনে ঝোলানো রাফুর বাবরি চুল মুট করে ধরে হুমায়ুন কবির জোরে জোরে বলে, দেখি তোর কোন বাপ এসে তোকে ছাড়িয়ে নেয়। হা হা করে রাফু হাসতে হাসতে হুমায়ুন কবিরের সামনে দাঁড়ায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রাফুর দিকে। হুমায়ুন কবির ব্ল্যাক ড্রাগনের ক্যাডার, তাকে নিয়ন্ত্রণ করত রাফু। রাফুর মৃত্যু সংবাদ তাদের সবার কাছেই পৌঁছে গেছিল। কেউ বিশ্বাস করছিল, কেউ করেনি। জীবিত রাফুকে সামনাসামনি দেখে আঁতকে ওঠে হুমায়ুন কবির। চুল ছেড়ে দেয়, বলে উঠল, রাকিব ভাই। সাথে সাথে দাঁড়িয়ে যায় অফিসার সকল কর্মকর্তারা। কেউ রাফুকে নিজের চোখে দেখেনি, ওর তাণ্ডবের কথা শুনেছে। চোখের ইশারায় হুমায়ুন স্যারকে চলে যেতে বলল রাফু। মুহূর্তে সবকিছু খালি করে চলে গেছে তারা। রাফুর পিস্তলটা এখনো টেবিলের উপর। কর্মকর্তা বলল, স্যার, কক্সবাজার এই নাম্বারটি শেষবারের মতন বন্ধ হয়েছে। তবে বন্ধ হওয়ার 2 ঘন্টা আগে একটা নাম্বারে ফোন করেছিল সে। কার নাম্বার ছিল এটা? জি স্যার, আশিক নামের রেজিস্ট্রেশন করা আছে আমাদের ফাইলে। তার ছবি, অ্যাড্রেস? বুঝেছি স্যার। বলেই সে কর্মকর্তা রাফুর হাতে একটা প্রিন্ট কপি বের করে দেয়। আশিকের ছবি আর ন্যাশনাল কার্ডের যে অ্যাড্রেস সেটা। পিস্তলটা নিয়ে রাফু বের হয়ে যায় সেখান থেকে। আশিকের ছবি কাগজ থেকে মোবাইলে তুলে নেয় রাফু। রিয়াজের কাছে সেন্ড করে সেটা। রিয়াজ রিপ্লাই করে, এটা তো আশিক বস।
ওকে, আমার দরকার। কিন্তু বস, আশিক তো আজ দেশ ছেড়ে যাচ্ছে। কি? কখন কোন দেশে যাচ্ছে? মালয়েশিয়া যাচ্ছে আজ সন্ধ্যায় ফ্লাইটে। আশিক এখন কোথায়? গুলশানের 13 নম্বর সেক্টরে আছে বস। ওকে। বলেই ফোন রাখে রাফু। রিয়াজ ব্ল্যাক ড্রাগনের চতুর্থ কন্ট্রোলার। 1000 ক্যাডেট ওর আওতায় কাজ করে। আব্দুল্লাহ আর রাফু ব্ল্যাক ড্রাগনের চিফ কন্ট্রোলার। রিয়াজের মতো 7 জন কন্ট্রোলার আছে ব্ল্যাক ড্রাগনের। মোট 7000 ক্যাডেট। যে কোনো দুর্যোগ মুহূর্তেই গুড়িয়ে দিতে পারে ড্রাগন। কিন্তু যখন পিছন থেকে হামলা হয় তখন এই 7000ও অসহায় হয়ে পড়ে 100 জনের কাছে। রাফু একাই 20 জন ক্যাডেটের সমান, তবুও 3 জন তাকে ঘায়েল করে। পেছন থেকে পিঁপড়াও বাঘের সমান গর্জন করে, আঘাত হানে। আশিক গুলশানের 13 নম্বর সেক্টর থেকে বের হয়। কাঁধে ব্যাগ, হাতে পাসপোর্ট আর ভিসা। সামনেই দাঁড় করানো গাড়ি। দরজা টেনে ভেতরে ঢুকে আশিক বলল, এয়ারপোর্টে চল। ক্লোরোফর্ম চেপে ধরতেই জ্ঞান হারায় আশিক। ড্রাইভারের সিটে বসে আছে রাফু। যখন জ্ঞান ফিরে আশিকে তখন নিজেকে একটি কাঠের চেয়ারে বাঁধা পায়। 4 হাত পা বাঁধা, সামনেই বসে আছে রাফু। গভীর সুরে জিজ্ঞাসা করলো রাফু। রিফাত কোথায়? গম্ভীর সুরে জিজ্ঞেস করলো রাফু। ঠোঁট কেটে রক্ত মুখের ভেতর প্রবেশ করছে আশিকের। মুখে ময়লা ফেলে আশিক বলল। মেরে দিয়েছি। বলতেই রাফু আশিকের মুখে এক আঘাত করে। আশিক আবারও থুতু ফেলে বলল, আমরা জানতাম রিফাত বেঁচে থাকলে সমস্যা হতে পারে, তাই রিফাতকে মেরে দিয়েছি। কিন্তু তুই যে বেঁচে যাবি সেটা কল্পনাও করিনি। তোর কলিজা কি দিয়ে তৈরি বে? আশিকের মুখে তুই তাকারি শুনে রাফুর মস্তিষ্কে জ্বালাতন শুরু করছে। আশিকের সামনে ছোট্ট একটা টেবিল এনে তার উপর গ্লাস, ছুরি, হাতুড়ি আর পিস্তল রাখেন। তার উপর রাফু বলল। কিভাবে তোর মৃত্যু চাস বল? আশিক হাসে, অট্ট হাসি হাসে, চিৎকার করে বলে, আমি জানি রাফু, তুই আমাকে এমনি এমনি মৃত্যু দিবি না। তাই তোর কাছে সহজভাবে মরতে চাওয়ার ভিক্ষা করার মতো ছেলে আমি না। বাবা। বলেই হাতে তালু বাজায় রাফু। ছেলেটার সাহসের প্রশংসা না করে পারছে না রাফু। ফ্ল্যাশটা হাতে নিয়ে আশিকের আঙুলের নখগুলো টেনে তুলে ফেলে। আশিকের চিৎকারে মাথা ঘুরে যায় রাফুর। বদ্ধ রুমের দেওয়ালে আরো চিৎকার ধাক্কা খেয়ে বারবার এসে কানে লাগে। কাঁচা নখগুলো টেবিলের উপর তুলে রাখে। আশিকের চোখে রক্ত জমেছে। রাফু বলল, রিফাত কোথায়? মেরে দিয়েছি। পেট কেটে ওর লাশ সমুদ্রের গভীরে ফেলে দিয়েছি। বলেই থুতু ফেলে আশিক। দ্বিতীয় জন তো তুই, বাকি তৃতীয় জন ব্যক্তিকে? বলল রাফু। আশিক কথা বলে না, অট্ট হাসি হাসে। রাফুর কানে হাসির শব্দ বিষাদ মতো বাজে। হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর আঙুলগুলো থেতলিয়ে দিচ্ছে। আশিকের চিৎকারের সাথে মুখ থেকে রক্ত ঝরছে, তবুও বলছে না তৃতীয় ব্যক্তির নাম, শুধু বলছে, কাপুরুষের মতো কষ্ট দিচ্ছিস কেন? মারতে হলে একেবারেই মেরে ফেল। রাফু শুনছে না ওর কথা। ছুরি দিয়ে আশিকের হাতের চামড়া খুলে ফেলেছে। ট্রেনটিতে রক্ত ঝরছে সমস্ত শরীর বেয়ে। ব্যথায় আশিক জ্ঞান হারিয়েছে, তবুও তৃতীয় ব্যক্তির নাম বলল না। আশিক জ্ঞান ফিরতেই আশিকের সামনে বসে থাকা রাফুকে দেখে। মৃত্যুর ভয় আটকে ওঠে ওর। 2 হাত এতটাই যন্ত্রণা করছে যা এখন ওর হাত আছে কিনা সে অনুভূতিও নেই। টেবিলের উপর বিরিয়ানি রাখা। রাফু বলল, নে, এগুলো খেয়ে নে। আশিক পেটে প্রচন্ড খিদে। 2 দিন কিচ্ছু খায়নি। হাত বাঁধা অবস্থায় ঝাঁপিয়ে পড়ে বিরিয়ানির উপর। নাক মুখ বিরিয়ানির প্লেটের উপর, পিছে চেয়ার বাঁধা। আশিক খাওয়ার জন্য উদ্বিগ্ন হয়নি। এক মুখ বিরিয়ানির মুখে নিয়ে গলায় আটকেছে। মৃত্যুর সহজ উপায়। রাফু কিছু বুঝে ওঠার আগেই প্রায় মৃত্যুর মুখে আশিক। ও শিট। বলেই টেবিলের উপর লাথি মেরে আশিকের মাথায় ধাই ধাই করে এক রাউন্ড বুলেট চালিয়ে দেয়। থেতলিয়ে যায় ওর সমস্ত মুখ। বুকের ভিতর জ্বালাতন সৃষ্টি হয় রাফুর। এখন এই তৃতীয় ব্যক্তির খোঁজ মিলবে কিভাবে? আশিকের সাথে মোবাইল নেই, শুধু ব্যাংকে কিছু কাগজ রাখা আর একটি পেন ড্রাইভ। ব্যাংকের কাগজে হাত না দিয়ে পেন ড্রাইভ নিয়ে চলে আসে রাফু। বাসায় ফিরে পেন ড্রাইভ ওপেন করার জন্য ল্যাপটপ লাগাতেই পাসওয়ার্ড চাচ্ছে। মহা ঝামেলা। কিন্তু আশিক তার পেন ড্রাইভ পাসওয়ার্ড দিয়ে রাখবে কেন, সেটা প্রশ্ন জাগে। হঠাৎ রাফুর মনে হয় ব্যাংকের কাগজের সাথে পেন ড্রাইভের কিছু কানেকশন নিশ্চয়ই আছে।
ফিরে যায় সেখানে। ব্যাংকের কাগজ ঘেঁটে দেখে আশিকের নামে 7 কোটি টাকা ট্রান্সফার হয়েছে অন্য কারো অ্যাকাউন্ট থেকে। মাথায় হাত রাখে রাফু। শালা, এই সেই তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি নিশানা তো পেয়েছে, কিন্তু সে কে? পেন ড্রাইভ ওপেন করতে হবে। পাগল প্রায় রাফু, মাথা ঘুরছে ওর। প্রথমেই ব্যাংকে যায় রাফু, খোঁজ নিয়ে দেখে সেই ব্যাংকের অ্যাকাউন্টের মালিক কে। আজহার উদ্দিন নামের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন তিনি। সেখান থেকে তার বাসায় ঠিকানা নিয়ে চলে যায় তার বাসায়। নিস্তব্ধ প্রায় তার বাসার ভিতরে নিরিবিলি বসে আছে এক বয়স্ক মহিলা। তার কাছে যায় রাফু, জিজ্ঞেস করে, আজহার উদ্দিন কোথায়? আরও কিছু খোঁজ নেই রাফু। তার কোনো ছেলে মেয়ে নেই। মৃত্যুর পরে আজহার উদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়নি তার পরিবার, সেটার ফায়দা তুলেছে সেই তৃতীয় ব্যক্তি। রাফু ক্লান্তির নিঃশ্বাস ফেলে। শেষ ভরসা এই পেন ড্রাইভ। হাতে নিয়ে চলে যায় ব্ল্যাক ড্রাগনের সাইবারের হ্যাকার গ্রুপের সবচেয়ে দক্ষ হ্যাকার শিমুলের কাছে। রাফুর শরীর থেকে ঘাম ঝরছে টপ টপ করে। এসির ভেতরেও ওর শরীর সরম হয়ে আছে। শিমুল বলল, বস, কাজ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে, কিন্তু সমস্যা হয়েছে বস, এটা যে কোনো সময় ক্রাশ হয়ে যেতে পারে, তাই সময় নিয়ে কাজ করতে হবে। কত সময় লাগবে? এই ধরেন বস, মিনিমাম 5 ঘন্টা। এত সময় কেন? এই সময়ে তো যে কোনো সরকারের ওয়েবসাইট হ্যাক করে ঘুমানোও যায়। আসলে বস, ওয়েবসাইটে হ্যাক করা আর পাসওয়ার্ড হ্যাক করার মধ্যে পার্থক্য আছে বস। সব পাসওয়ার্ড এক হয় না। এই পেন ড্রাইভে এমনভাবে পাসওয়ার্ড সেট করা হয়েছে, ভুল কেউ খুলতে চাইলে ক্রাশ হয়ে ভিতরের সব ফাইল মুছে যেতে পারে। তাই সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। আচ্ছা, সময় নাও, হয়ে গেলে আমাকে জানাবে। আর এই ব্যাপারে যেন আমার বাবা আসলেও যেন তাকে না জানানো হয়। ওকে বস। রাফু চলে যায় সেখান থেকে। রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। অনলাইন অর্ডার করেছিল কিছু খাবার, এসেছে এতক্ষণে। টেবিলের উপর রেখে পানির গ্লাসটা খালি করতে রাফুর মোবাইল ফোন আসে। আব্দুল্লাহ ফোন করেছে। রিসিভ করতে আব্দুল্লাহ বলল, রাফুর নাইট বাজারে গ্যাং আমাদের উপর হামলা পরিকল্পনা বাঁচছে। আমি ভাবছি রাতে ওদের উপর হামলা করে দিব। রাফু কোনো কথা বলল না। হাত ধুয়ে আব্দুল্লাহকে বলল, তুই সব ক্যাডারদের তৈরি কর, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। ফোন রাখে রাফু। মুখে কালো কাপড় বেঁধে নেয় রাফু। অস্ত্র ফেলেছে, চালানো ভুলেনি। কালো বাইকের ওপর চড়ে বাতাসের গতিতে ছুটছে রাফু। উদ্দেশ্য ব্ল্যাক ড্রাগনের আস্তানা। 5,000 ক্যাডার, 6 জন কন্ট্রোলার আর রাফু আব্দুল্লাহ। 2 হেলিকপ্টার, রিয়াজ আর তুহিন। মেশিন গান নিয়ে তৈরি। হামলা করতে হবে নাইট বাজারের আস্তানায়। ঘন্টার সময় হয়ে গেছে। রাফুর ক্যাডেট টিম নাইট বাজারের আস্তানার প্রধান গেটেরই সামনে দাঁড়িয়ে। আব্দুল্লাহ বাকিদের নিয়ে পেছন থেকে হামলা করলে নাইট বাজারের ক্যাডাররা পেছনে মনোযোগী হলে সামনে থেকে ধাই ধাই করে ধেয়ে ঢুকে যায় রাফু। চারিদিকে শুধু গোলার বারুদের শব্দ। দূর থেকে স্নাইপার টিম কাভার দিচ্ছে রাফিদের। চারিদিকে নিস্তব্ধ। লাশের বন্যা বয়ে গেছে সেখানে। মৃত্যু হয়েছে রাফুর শতাধিক ক্যাডারের। নিস্তব্ধতা ছেয়ে গেছে সে সময়। রাফুর মোবাইলে একটি SMS এসে হাজির। শিমুল পাঠিয়েছে। ভিডিওটি সে রাতের। মিম আর রাফসানকে হত্যার চেষ্টার পর যখন ফিরছিল, তারা 3 জন সে সময়ের ভিডিও আশিক রেকর্ড করেছিল। তা আব্দুল্লাহ এর হাতে পিস্তলটা দিয়ে আশিক রেকর্ড করেছিল তা। আব্দুল্লাহর হাতে পিস্তলটা দিয়ে রিফাতকে শুট করার ভিডিও। অবাক হয় তাকিয়ে আছে রাফু মোবাইলের দিকে। বাজ ভেঙে পড়েছে রাফুর জীবনে। আব্দুল্লাহ তাকে কখনো কল্পনাও করেনি। রাফু সামনেই দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, কয়েক কদম দূরে। হাতে মার্ক 40 নিয়ে আবিরের দিকে এগোচ্ছে। তাকাতেই আবিরের আস্তানায় ঢুকে যায়। আবির শুধু এটাই বেঁচে আছে সেখানে। আব্দুল্লাহ বলতে লাগলো, কি রে আবির, তো ছোট ক্যাডারগুলো তো মিশে গেছে মাটিতে। এমন শক্তি নিয়ে আমাদের উপর হামলা করবি ভেবেছিস? হা হা করে সেই হেসেই রাফুর কান বরাবর আঘাত করে আব্দুল্লাহ। তবদা খেয়ে শুয়ে পড়ে রাফু। আবির আর আব্দুল্লাহ রাফুকে একটি চেয়ারে বসিয়ে বেঁধে ফেলে। আব্দুল্লাহর চাল ছিল রাফুর মনোযোগ ঘোরানোর, তাই কথাগুলো বলেই রাফুকে আঘাত করে। সামনে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, নিজের মাথায় চড় দিতে দিতে বলতে থাকে, শালা, তোর তো কপাল ভালো। কি জিনিস রে মাইরি তুই।
আমার বাবাকেও মারলি তুই 14 বছর বয়সে। তোর বাবা তো আমার আপন বাবা না রে রাফু। তুই যাদের তোর মায়ের হত্যার জন্য মেরেছিস সেখানে আমার বাবা ছিল একজন। তোর বাবা করুণা হিসেবে আমার মাকে বিয়ে করেছিল। আমি বলিনি রাফু। তো সেদিন বাসায় এসে সত্যি বলার পরেই তোকে মেরে ফেলার ক্ষোভ জন্মায়। পারিনি তোকে সামনাসামনি মারতে। কক্সবাজারে সেদিন আমি তোর উপর হামলা করি, বেঁচে গেছিস। শালা আশিকও ধোঁকাবাজি করলো। সিএমকে যেদিন মেরেছি সেদিন তোকে মারার জন্য ওকে পাঠিয়েছিলাম, তাতেও কাজ হয়নি। ব্ল্যাকমেল করা শুরু করে দেয় সেও। এই যে আবিরকে দেখিস নাইট বাজারের নামক গ্যাং, এটার সৃষ্টিকারীও আমি, শুধু তোকে মারার জন্য। শহীদ তোর বাবা বলেছিল আমি তোকে যদি মেরে ফেলি তাহলে সে আমাকে মেরে ফেলবে আর তার সমস্ত সম্পত্তি দান করে যাবে। তখনই সৃষ্টি করি নাইট বাজারকে। আজ তুই মরবি, নাম হবে আবিরের। খুন হয়েছিস আবিরের হাতে। ভালো থাকিস ভাই। রাফু কথাগুলো শুনছে, চেয়ারে বসে, কানের পাশ বেয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। হাতের ফোনটা মাটিতে পড়ে গেছে রাফুর। ডিসকানেক্ট হয়েছে শহীদ হাসানের ফোন কল। শহীদ হাসান ফোনের ওপাশ থেকে আব্দুল্লাহর সব কথাই শুনেছে। ছুটে আসছে আবিরের আস্তানার দিকে। আবিরের 2 পায়ে 2 বুলেটের আঘাত করে আব্দুল্লাহ লুটিয়ে পড়ে মাটিতে। আবিরের বুকে টাইম বোম সেট করা অন করে আব্দুল্লাহ 10 মিনিটেই ফেটে যাবে বোম, সবকিছু মাটিতে মিশে যাবে। আব্দুল্লাহর ভয়ানক প্ল্যানিং, এর কথা মিশে যাবে আবিরের সাথেই। আবির ছাড়া আব্দুল্লাহ এর কালো কাজে সাক্ষী নেই। ইট পাথরের ঘেরার রুম থেকে বের হয়ে ক্যাডারদের সামনে আসতেই পিছে বিকট এক শব্দে ধসে পড়ে আবিরের আস্তানা। ঠিক বোমা বিস্ফোরণের আগে আবির রাফুর হাত পায়ের বাঁধন খুলে দেয়। পেছন থেকে সরে যায় রাফু। মৃত্যু হয় শুধু আবিরের। মৃত্যুর আগে জীবনের একজনের উপকারে আসতে পারলেও আবিরের আত্মা শান্তি পাবে, তা ভেবেই মুক্ত করে দেয় রাফুকে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় শহীদ। সামনেই আগুন জ্বলছে দাউ দাউ করে। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে শহীদ হাসানের। আব্দুল্লাহ শহীদ হাসানের সামনে এসে দাঁড়িয়ে মিথ্যে চোখের জল ফেলেন, বলতে লাগলো, বাবা আমি রাফুকে বাঁচাতে। ধাই ধাই করে 2 শব্দ। বুলেটের আঘাত ছেদ করেছে আব্দুল্লাহর মুখ আর বুকের এপাশ ওপাশ। শহীদ হাসান বলল, নাজায়ের সন্তানের চরিত্র ঠিক নাজায়েরই। হাসপাতালে মিমের চোখ খুলে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে অচেনা কারণে। মুখে কথা বলতে পারে না মিম, নয়তো চিৎকার করে বলতো, আমার রাফু আজ ভালো নেই। 7 বছর পরে আরিফা তার কলেজ ট্রিপে কক্সবাজার আসে। সারাদিন ঘুরু ঘুরু সমুদ্রে নোনার জলে গা হেলিয়ে ভেসে বেড়ায় অচেনা মায়ায়। দূর থেকে দাঁড়িয়ে আরিফার দিকে তাকিয়ে আছে আদি, আরিফার বয়ফ্রেন্ড। সন্ধ্যা নামতেই আরিফার কোমরে হাত দেখে হেঁটে চলেছিল সাগর পাড়ে। ধূসর মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে। সামনেই 2জন প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে ছোট ছোট আলোর ভেলাভার সাগরের ঢেউয়ের সাথে ছেড়ে দিচ্ছে। ছোট্ট একটা বাচ্চা তা দেখে হাততালি দিয়ে বলছে, আম্মু আম্মু ওটি সুন্দর না, হি হি হি। হাসছে মেয়েটা, যেন মুক্ত ঝরছে হাসিতে। ছোট ছোট পা 2 বালুতে ভিজছে। ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি বললে, এই মীরা দুষ্টুমি করে না। আরিফা একটু ভালো করে তাকায় তাদের দিকে, সামনে আগায়। কাছে আসতেই চমকে ওঠে, রাফসান ভাইয়া, মিম ভাবি, তোমরা?